আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে যারা যারা হচ্ছে টিচার্স ইনবক্সে সালাম দিছো। কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে দেখা, এক সপ্তাহ পরে তোমাদের সাথে আবার দেখা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তোমরা কেমন আছো বলো তো? আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাও। সাইফ, তোমার যে ইস্যুটা তুমি আমাকে বলছো সেটা আমরা অবশ্যই মাথায় রাখবো এবং এটা নিয়ে আমরা হচ্ছে দেখবো কি করা যায়। স্টিল তুমি চাইলে হেল্পলাইনে ফোন দিয়েও তোমার প্রবলেমটার কথা জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আজকে একটা গল্প এবং মজার গল্প আসা শুরু করি। ঠিক আছে, দেখা যাচ্ছে তো ঠিকঠাক? ওকে। তাহলে আজকে আমাদের 34 নাম্বার লেকচারে বা 34 নাম্বার লেকচারে আমরা যে গল্পটা পড়বো সেটা হচ্ছে নেকলেস। এরপরে আমাদের আর কোনো গল্প নাই। এই গল্পটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প, অনেক সহজ এবং হচ্ছে পড়তে অনেক মজা। যারা যারা অলরেডি পড়ছো তারা হচ্ছে রিলেট করতে পারবা, আর যারা পড়ো নাই সমস্যা নেই, আমরা আজকের ক্লাসে হচ্ছে পড়বো। ঠিক আছে? আচ্ছা, সো এই গল্প পড়ার আগে অ্যাজ ইউজুয়াল গল্পের রাইটার সম্পর্কে জানবো, বাট স্টিল একটু বলে রাখি। দেখো, গল্পটার নাম হচ্ছে নেকলেস। এখন নেকলেস মানে কি বলতো? নেকলেস হচ্ছে ইউজুয়ালি আমরা নেকলেস বলতে বুঝাই গলায় পরা এমন কোন একটা কিছুকে, যেটা কণ্ঠহার হতে পারে বা যে কোনো কিছু। অর্থাৎ তুমি দেখবা যে আমরা মেয়েরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা যে কোনো প্রয়োজনে আমরা গলায় যেই অলংকারটা পরে থাকি সেটাকে বলা হয় হচ্ছে নেকলেস। ঠিক আছে? আচ্ছা, সো নেকলেস বা কণ্ঠহার এটা একটা গল্পের টপিক হতে পারে, বা এটা নিয়ে এত বড় একটা চমৎকার একটা জনপ্রিয় গল্প তৈরি করা সম্ভব, এটা আসলে আমরা কি বলবো, গিদা মোপাসা বাদে অন্য কারো পক্ষে হয়তো বা এটা চিন্তা করাটা খুব কঠিন। গল্পটার বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা আগে একটু আলোচনা করি, গল্পের মূল অংশটা, তারপর আমরা ভেতরের দিকে যাব। সেটা হচ্ছে আমরা, এটা একটা ফরাসি গল্প, ফরাসি গল্প থেকে অনুবাদ করা হয়েছে। অনুবাদ মানে কি? অনুবাদ মানে হচ্ছে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাওয়া। অনুবাদ, আমরা যখন বলি এটা একটা অনুবাদ সাহিত্য বা অনুবাদ কর্ম, তখন অনুবাদ বলতে আমরা মূলত বুঝাই এক ভাষা থেকে আরেক ভাষায় ভাষান্তর করা। এক ভাষা থেকে অন্য ভাষায়, বা আমরা যেটাকে বলতেছি ভাষান্তর। তাহলে এই যে গল্পটা আমরা পাচ্ছি, নেকলেস গল্পটা, এই গল্পটা একটা ফরাসি গল্প। একটা ফরাসি গল্প। ফরাসি বলতে নিশ্চয়ই তোমরা বুঝো, আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে ফরাসি। ফার্সি যেটা, ফার্সি এটা দ্বারা বোঝা হচ্ছে পারস্য বা ইরানের অধিবাসীদের যে ভাষা। ফার্সি এটা হচ্ছে পারস্য বা ইরান, এদের যে ভাষা, ইরানের অধিবাসীদের ভাষা। আমরা যখন বলি আরবি ফার্সি, তখন আমরা বেসিক্যালি বুঝাই যে ইরানের যারা অধিবাসী তাদের যে ভাষা সেটা হচ্ছে ফার্সি ভাষা। আচ্ছা, আর এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ফরাসি। তাহলে ফরাসি মানে হচ্ছে কি, আমরা যেটাকে বলি ফ্রান্স বা ফ্রেঞ্চ, যেটাকে আমরা বলি, ঠিক আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রান্সের অধিবাসীদের যে ভাষা সেটাই হচ্ছে আমাদের ফরাসি ভাষা। তো নেকলেস গল্পটা যেটা আমরা আজকে পড়বো, সেই নেকলেস গল্পটা একটা ফরাসি ভাষার গল্প। ফরাসি ভাষায় গল্পটার নাম হচ্ছে লা পারুরে, LAPARURE, লা পারুরে, এটা হচ্ছে এটার মূল গল্পটার নাম। এটাকে যখন আমাদের একজন বাংলাদেশি চট্টগ্রামের পূর্ণেন্দু দস্তিদার, তিনি যখন এটাকে অনুবাদ করলেন, তখন তিনি এটার নাম রাখলেন হচ্ছে নেকলেস। এবং গল্পের যে নাম, সেই নামটা বিষয়বস্তু নামের সাথে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যায়। এই গল্পটার মধ্যে আমরা কি দেখি? আমরা দেখি ফরাসি একজন নারীকে, একজন পুরুষকে, এবং নারী সম্পর্কেই মূলত গল্পটা বলা। এই নারী একজন কেরানি পরিবারে জন্মগ্রহণ করেছে। বুঝাই যাচ্ছে, কেরানি বলতে আমরা বুঝি যে সাধারণত যারা হচ্ছে অফিস আদালতে হিসাব নিকাশ এই রক্ষণাবেক্ষণের কাজগুলো করে
বিভিন্ন ফাইলস, নথিপত্র এগুলো যারা সংরক্ষণ করে, এগুলোর তদারকি করে, এরকম দৈনন্দিন যে কাজগুলো মানে ফিক্সড একটা কাজ তাদের থাকে। তুমি দেখবা যে তোমরা যখন কলেজে বিভিন্ন কাজে যাবা, স্কুলে বিভিন্ন কাজে যাবা, ওখানে কিন্তু অনেক ধরনের কেরানি থাকে। সো বেসিক্যালি কেরানি বলতে বোঝায় অফিস আদালতে যারা বিভিন্ন ধরনের ফাইলস, বিভিন্ন ধরনের হিসাব, নথিপত্র এগুলো সংরক্ষণ করে রাখা, এগুলো তদারকি করা, দেখভাল করা, এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলছি কেরানি। এখন এই যে কেরানির পরিবারে তার জন্ম হলো বা একজন কেরানির সাথে তার বিয়ে হলো, এই ব্যাপারটা মেয়েটা মেনে নিতে পারতেছিল না। মেয়েটা সবসময় স্বপ্ন দেখতো যে সে অনেক বড়লোক হবে, অনেক উচ্চবিত্ত হবে, অনেক হাই ক্লাস মানুষজন যেই ফ্যাসিলিটিস গুলো ভোগ করে সেই ভোগগুলো করবে। অর্থাৎ এই গল্পটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, একটা মানে চমৎকার মেসেজ আমাদের কাছে আমাদেরকে লেখক দেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে তোমার যে অবস্থান সেই অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অবশ্যই তুমি অ্যাম্বিশিয়াস হবা, অবশ্যই তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করতে চাবা, ভালো অবস্থানে যেতে চাইবা, কিন্তু এমন যাতে না হয় যে তুমি তোমার অবস্থান নিয়ে সন্তুষ্ট না, তুমি ভালো অবস্থানে যাওয়ার জন্য পরিশ্রম করতেছো এমনও না, তুমি যেটা করতেছো তোমার অবস্থান যা তার থেকে নিজে নিজে যাচ্ছ না, নিজে নিজে ভালো অবস্থান তৈরি করতেছো না, তুমি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে বা তুমি আরেকজনের সহযোগিতায় তুমি রাতারাতি উপরে উঠতে চাচ্ছ। রাতারাতি যদি তুমি উপরে উঠো তাহলে রাতারাতি তুমি কিন্তু নেমে যাবা। এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে এই না যে আমরা জীবনে হাই অ্যাম্বিশাস হব না, আমরা ধরো লোয়ার ক্লাস আমরা মিডল ক্লাস হতে চাবো না, আমরা মিডল ক্লাস আমরা হায়ার মিডল ক্লাস হতে চাবো না, এমনটা না। অবশ্যই আমরা চাবো, কিন্তু দেয়ার ইজ এ ওয়ে। তো একটা সবকিছুর একটা নিয়মতান্ত্রিক উপায় থাকে, সবকিছু একটা তোমার পরিশ্রম, ইফোর্ট, তোমার টাইম, সবকিছুর আউটপুট হিসেবে তুমি একটা ভালো কিছু পেলে সেটাকে আমাদের একসেপ্ট করা উচিত। কিন্তু আমি যদি কোনো অন্যায় ভাবে বা কোনো ধরনের রাতারাতি পদ্ধতিতে, হ্যাঁ, আমি যদি আমার অবস্থান পরিবর্তন করতে চাই বা আমি যা না সেটা আমি হতে চাই, তাহলে যেটা হবে যে আমি খুব বাজেভাবে ধরা খাবো একটা লাইফে। সো ওই লাইফের ধরা খাওয়ার মেসেজটা হচ্ছে আমাদের এই গল্পের আমরা যেটাকে বলি মূল বিষয়, মূল ভাব। ঠিক আছে, সো আমরা গল্পটা পড়বো, তার আগে একটু মেইন রাইটার সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু দেখা লাগবে। আমরা বলছিলাম যে গল্পটা একটা ফরাসি গল্প। তো গল্পটা যদি ফরাসি বা ফ্রান্সের অধিবাসীদের গল্প হয়, তাহলে অবশ্যই গল্পটা যিনি লিখেছেন, মূল লেখক যিনি, তার নাম হচ্ছে গিদা মোপাসা, এবং তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করবেন, এটা খুব স্বাভাবিক। এবং তার পুরো নামটা দেওয়া আছে, দেখো, হেনরি রেনরি আলবার্ট গিদা মোপাসা। সো এই যে শব্দটা বা এই যে নামটা, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় হচ্ছে ওনার পূর্ণ নাম দিয়ে রাখে। সো তোমার কাছে মনে হতে পারে ওনার নাম এরকম অদ্ভুত কেন। সো সেক্ষেত্রে একটু বলে রাখি, তুমি যদি ফ্রান্সে যে তোমার নাম বলো, আমার নাম বলো, ওরাও বলবে তোমাদের নাম এরকম অদ্ভুত কেন। সো প্লেস টু প্লেস, ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ, ভাষার তো অনেক পরিবর্তন হয়। তার পিতামাতার নাম দেওয়া আছে, মা বাবার নামটা একটু দেখবা, বাট ওইটা থেকে ইউজুয়ালি প্রশ্ন কম আসে। জন্ম মৃত্যু সালটা দেখতে পারো, 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট, এটা তো মনে রাখা আমাদের জন্য সহজ। সো 5ই আগস্ট তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন। তিনি একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছিলেন 67-তে। এরপর বলা হচ্ছে যে স্কুলে যখন তিনি পড়তেন তখন তিনি বিখ্যাত একজন ঔপন্যাসিক, উনি ফরাসি ঔপন্যাসিক, গুস্তাভ ফ্লবেয়ার, হ্যাঁ, অনেক ফেমাস একজন ফরাসি ঔপন্যাসিক, ফরাসি গুস্তাভ ফ্লবেয়ার যিনি, তিনিও কি ফরাসি। সো এই ফরাসি উপন্যাসিকের সঙ্গে যখন তার পরিচয় ঘটে, তার ফ্যামিলি রিলেটিভ হওয়ার কারণে, সেখান থেকে মোপাসা তার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় তাকে হচ্ছে পান। তুমি দেখবা যে ধরো তুমি জীবনে একটা কিছু করতে চাও, হতে পারে তুমি হচ্ছে কি করতে চাও, তুমি ডাক্তার হতে চাও, হ্যাঁ। এখন তোমার যদি জীবনে এরকম আশেপাশে পরিচিত কোনো ডাক্তার থাকে যাকে দেখে তোমার ডাক্তারি পেশাটাকে অনেক লুক্রেটিভ লাগে, হ্যাঁ, যে আরে উনি তো অনেক জোস, উনি তো এরকম এরকম এই কাজগুলো, ফ্যামিলির যে কোনো বিপদ ওনাকে ফোন দিয়ে পাওয়া যায়। তো এই যে তাকে দেখে তোমার শেখা বা সে তোমাকে গাইড করা, যে সে কিভাবে তার স্কুল লাইফে পড়তো, সে কিভাবে তার কলেজ লাইফে পড়তো, এই গাইডেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনো কাজের ক্ষেত্রে তুমি একা একা করাও যায়, একা একা যে করা যায় না তা না, কিন্তু একটা গাইডেন্স থাকলে যেটা হয়, সে গাইডেন্স, তুমি ডাক্তার হতে চাইলে ডাক্তারই গাইড করতে হবে এমন না, অন্য কেউ গাইড করতে পারে। যেহেতু ছোট থাকি আমরা, আস্তে আস্তে বড় হই, সো আমরা যখন ছোট থাকি তখন আমাদের বড় কারো গাইডেন্স বা বড় কারো দেখভালের আন্ডারে থাকাটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমাদের আব্বুম্মুরা আমাদের সাথে এরকম স্ট্রিক্ট থাকে। আমরা স্কুল কলেজ লাইফে অনেক মন খারাপ করি না যে আমাদের আব্বুম্মুরা এরকম স্ট্রিক্ট কেন, অন্তত আমি অনেক মন খারাপ করতাম, কারণ আমার আমার বাবা বা বিশেষ করে আমার মা অনেক স্ট্রিক্ট ছিলেন। তো এখন এসে আমি মনে হয় যে না, আমার আম্মু যদি এরকম স্ট্রিক্ট না থাকতেন তাহলে আমি আজকে যে অবস্থানে আছি সে অবস্থানে থাকতে পারতাম না। সো এই আর কি। তো প্যারেন্টসদের বা আমাদের যারা অভিভাবক আছেন তাদের গাইডলাইন্সটা জরুরি। তো এখানে দেখা যাচ্ছে যে গুস্তাভ ফ্লবেয়ার যিনি, উনি যেহেতু অলরেডি একজন বিখ্যাত উপন্যাসিক, তো ওনার ফ্যামিলি রিলেটিভস বা পারিবারিক ভাবে সম্পর্ক
ছিল হচ্ছে আমাদের গল্পকার গিদা মোপাসার ফ্যামিলির সাথে। তো স্বাভাবিক উনি যখন ফ্যামিলিতে দেখতেন বা আত্মীয়দের মধ্যে দেখতেন এরকম একজন বিখ্যাত ঔপন্যাসিক আছে এবং তিনিও লেখালেখি করতে চান, তাহলে ওই বিখ্যাত ঔপন্যাসিকের কাছ থেকে তিনি কি করতেন, জীবনের উৎসাহ নিতেন বা শেখার চেষ্টা করতেন। ধরো সে একটা কিছু লিখছে, সেটা হয়তো বা গুস্তাভ ফ্লোবেয়ারের কাছ থেকে সে হচ্ছে একটু ঝালাই করে নিত বা জেনে নিত। তো এই গাইডেন্সটার মধ্যে ছিল বিধায় গিদা মোপাসা কিন্তু খুব দ্রুতই আসলে তার যে লেখালেখি, সে লেখালেখিতে হচ্ছে কি করছে, মানে সার্থক হয়েছে বা ভালো কাজ করেছে, এটা একটু মাথায় রাখা লাগবে। তারপর বলা হচ্ছে যে এই মহান লেখকের নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা সাহিত্যের জগতে প্রবেশ করেছেন। ফ্লভেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গেনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে, অর্থাৎ তার পুরো সার্কেলটাই হয়ে গেছে রাইটিং এর জগতে বা মানে লেখালেখির জগতে যারা বাঘা বাঘা লেখক, গুস্তাভ ফ্লভেয়ার থেকে শুরু করে এমিল জোলা, ইভান তুর্গেনেভ, এরকম যারা যারা ফেমাস ফেমাস বাঘা বাঘা লেখক, তাদের সবার সান্নিধ্যে হচ্ছে আমাদের গল্পের লেখক হচ্ছে থাকতেন। আচ্ছা, কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছেন। তার মানে তিনি একজন কবিও ছিলেন এবং তিনি একজন গল্পকারও ছিলেন। স্টার্ট করছেন কবিতা লেখা দিয়ে, কিন্তু পপুলারিটি বা জনপ্রিয়তা পাইছেন গল্পের জন্য। যেমন তুমি দেখো রবীন্দ্রনাথ কবিতাও লিখছেন, গল্পও লিখছেন, উপন্যাসও লিখছেন, নাটকও লিখছেন, আবার অনেক অন্যান্য গানও লিখছেন, অনেক কিছু করছেন। কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিত যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু তার কবিতার জন্য। এই কারণেই তুমি দেখবা যে রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি পরিচয় দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো লিখছেন অনেক কিছু, কিন্তু বেশি জনপ্রিয়তা পাইছেন কিসের জন্য, সেটা গুরুত্বপূর্ণ। যে তিনি কাব্যচর্চা দিয়ে শুরু করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্ব পাইছেন কিসের, গল্পকার হিসেবে তিনি হচ্ছে সবচেয়ে গুরুত্ব বা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছেন। আচ্ছা, এটা তো গেল মূল লেখক। এবার হচ্ছে আমাদের মূল লেখকের রচনার বৈশিষ্ট্য, যে রচনায় তিনি কি কি লিখতেন। রচনায় তিনি বিভিন্ন ধরনের মানে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক এই বিষয়গুলো তাকে প্রভাবিত করতো না, তিনি তার মতো লিখতেন। আর তারপর হচ্ছে তার বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে হচ্ছে কোনো পক্ষের অবলম্বন না করা, কোনো রাজনৈতিক পক্ষ হতে পারে, ধর্মীয় পক্ষ হতে পারে, এরকম কোনো পক্ষের তিনি অবলম্বন করতেন না। এবং তার লেখার মধ্যে একটা সংযম ছিল, বিস্ময়কর জীবনবোধ ছিল। উল্লেখযোগ্য রচনা বলি, এটা একটু দেখতে পারি আমরা। উল্লেখযোগ্য রচনা বলি এটা গুরুত্বপূর্ণ হয় ইউজুয়ালি। তার মৃত্যু দেখতে পারি। ছোট গল্পের নাম দ্য ডায়মন্ড নেকলেস, এ ডিভোর্স কেস, এ ম্যাডম্যান, এ লেটার, অ্যান অ্যাডভেঞ্চার ইন প্যারিস, এ ফ্যামিলি, এ ট্রু ড্রামা, অ্যান ওল্ড ম্যান। তো এই যে নামগুলো, এই নামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং তিনি 1893 সালে 6 জুলাই হচ্ছে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে তার এই গল্পটাকে যিনি অনুবাদ করছেন, অনুবাদক, সে অনুবাদক সম্পর্কে একটু দেখবো। অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার, চট্টগ্রামের ছেলে বা চট্টগ্রামেই তার জন্ম। তার কিছু উল্লেখযোগ্য রচনাবলী আমরা দেখবো। পেশাগত জীবনে তিনি আইনজীবী থাকলেও তিনি লেখালেখিও করতেন। তার প্রকাশিত গ্রন্থ, অনুবাদ গ্রন্থ আছে। যে তিনি শুধু যে মৌপাসাকে নিয়ে গল্প অনুবাদ করছেন তা না, তিনি শেখভকে নিয়ে গল্প অনুবাদ করছেন, বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে তিনি হচ্ছে বই লিখছেন। ঠিক আছে। আচ্ছা, তো এই নামগুলো আমরা একটু দেখবো এখান থেকে। আর তিনি মারা যান 71 সালে মুক্তিযুদ্ধে, ভারতে যাওয়ার পথে। মুক্তিযুদ্ধের সময় ভারতে যাওয়ার পথে তিনি মারা যান। আর তিনি লেখালেখির পাশাপাশি রাজনীতিও করতেন। মাস্টারদা সূর্য সেনের নাম তোমরা নিশ্চয়ই শুনছো। তার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার সময় তিনি কারাবরণ অর্থাৎ জেলে তিনি চলে গিয়েছিলেন। ঠিক আছে। এখানে কি দেওয়া, এখানে তো রেনরি দেওয়া। এমসিকিউতে নাম ইংরেজিতে দিবে কিনা, দিতে পারে। আশিস, তাহলে তোমার নেটে সমস্যা, একটু দেখো ঠিকঠাক করে। এই তোমরা অর্ধেক অর্ধেক কথা বলো কেন? অর্ধেক অর্ধেক মেসেজ দিলে কেমন বুঝবো? আচ্ছা, তোমাদের বইয়ের রেনে দেওয়া এটা বলতেছো? আমি তো আমার কাছে যে টেক্সট বই সেটা তো আমি রেনরেই দেখলাম। বইয়ে যদি রেনে দেওয়া থাকে কারো বইয়ে, তাহলে সেটা নিতে পারো, হেনরি রেনে। হয়তো বা এটা মানে ইয়া করছে, এটা কি বলে, আপডেট করছে, এটা হতে পারে। তোমাদের বই আপডেট আপডেট কোন একটা নাম দিছে, সেটা দিতে পারো। বাট অ্যাজ ইউজুয়াল আমরা যে বইগুলো পাই, আমি নিজেও নেকলেস গল্পটা আমার সিলেবাসে ছিল, আমি যখন এইচএসসি দেই থেকে শুরু করে এত বছর রেনরি দেখছি। এখন যদি তোমার বইটার কোনো আপডেট ভার্সন আসে, সেক্ষেত্রে তুমি রেনে দিতে পারো। ঠিক আছে। কিন্তু আমরা বোর্ড বই তো রেনরিই পাই। এখানে যেটা লেখা আছে হেনরি রেনরি আলবার্ট দ্য গেম গিদা মোপাসা, এটাই তো পাই। তো তুমি একটু দেখো তোমার টেক্সট বইয়ে কি দেওয়া। মানে তোমার কি মনে হয় আমি তোমাদেরকে পড়ানোর জন্য এই নাম মুখস্থ করছি? না, আমি নিজে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনের এই নাম আমার মুখস্থ। ঠিক আছে। রেনরি দেওয়া আছে, হ্যাঁ, দু একজনের বইয়ে ভুল দেওয়া, তোমরা ঠিক করে নাও, এটাই হবে ইনশাল্লাহ সোফার। আচ্ছা, আসো মূল গল্প পড়ি। তো মূল গল্পটা পড়ি, একটু বড় গল্প, আমরা কিছু কিছু জায়গা একটু স্কিপ করে যাব, স্বাভাবিক। পুরো গল্পের প্রত্যেকটা লাইনে আমাদের ব্যাখ্যার প্রয়োজন নাই, যেগুলো ব্যাখ্যার প্রয়োজন সেগুলো আমি ব্যাখ্যা দিব।
কিন্তু তোমাদের হচ্ছে একটু আর কি কোঅপারেট করা লাগবে। যখন আমরা মেইন টপিকটা পড়াবো তখন আর কি মানে আমাদের যেই এখানের যে কথাবার্তাগুলো সেগুলো আমাদেরকে একটু অফ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেনে দেওয়া হলে রেনে দেওয়ার শিখো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, বুঝছি, বুঝতে পারছি, এখন বুঝছি। মূল গল্পের রেনরিকে রেনে দেওয়া, সো তোমরা রেনেও লিখতে পারো, প্যারা নাই। মানে যেহেতু এটা একটা ফরাসি নাম, আমাদের বাংলা নাম না, তো এই ক্ষেত্রে যেটা হয় যে ফরাসি নামের ক্ষেত্রে উচ্চারণ বা বানান এগুলো আমাদের সাথে অনেক কিছুই মেলে না। সো রেনে থাকলে রেনে, কোনো প্যারা নাই, একই জিনিস। ওকে। হুম। আচ্ছা আসো পড়ি। একদম প্রথম থেকে আমরা গল্পটা শুরু করতেছি। কিছু কিছু জায়গা আমরা ব্যাখ্যার প্রয়োজন না থাকলে আমরা সামনের দিকে রিডিং করে আগায় যাবো, আর যেটার ব্যাখ্যার প্রয়োজন আমি দিব। পাশাপাশি তোমাদের প্রয়োজন থাকলে দিবা, কিন্তু আপাতত টিচার্স ইনবক্স থেকে বের হয়ে একটু ক্লাসের স্লাইডের দিকে তাকাও। দেখো বলা হচ্ছে, সে ছিল এক চমৎকার সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদের আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। তাহলে প্রথম যে প্যারাটা আমরা পড়লাম, সে প্রথম প্যারায় আমরা এখানে একজন সে কে পাচ্ছি, একটা সর্বনাম। এই সে যেহেতু একটা সর্বনাম, তাহলে এটা অবশ্যই একটা নাউনের এগেইনস্টে বসছে। সেই নাউনটা কি, সেই নামটা কি, এটা আমরা সামনের দিকে আস্তে আস্তে পাবো। তো এখনো যেহেতু পাই নাই, সমস্যা নাই, আমরা তো জানি, আমরা মাথায় রেখে দিই। এই সে হচ্ছে মাতিলদা। মাতিলদা হচ্ছে আমাদের গল্পের যার এই নেকলেস নিয়ে ঘটনাটা ঘটছে, সেই নারী, তার নাম হচ্ছে মাতিলদা। সো মাতিলদা চমৎকার সুন্দরী একজন নারী। তার কপাল খারাপ। নিয়তি মানে কি? নিয়তি মানে হচ্ছে ভাগ্য বা কপাল। সো ভাগ্য খারাপ বা ভাগ্য খারাপ, মানে ভাগ্যের দোষ বা ভাগ্যের ভুলের কারণে তার জন্ম হয়েছে একটা কেরানির ফ্যামিলিতে। এখন তুমি চিন্তা করো যে একটা কেরানির ফ্যামিলির মেয়ে হয়ে সে তো আর আশা করতে পারে না যে আমি প্রধানমন্ত্রীর ছেলেকে বিয়ে করব, এটা খুব রেয়ার কেস। তো সে বলতে চাচ্ছে যে তার যেই জীবনে যেই আশাগুলো ছিল বা তার যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটাকে সে প্রপারলি হচ্ছে ইউটিলাইজ করতে পারতেছিল না। এই কারণে, যেহেতু তার জন্ম হয়েছে ছোট ফ্যামিলিতে বা কেরানির ফ্যামিলিতে, সো এই জন্য সে যেটা করছে, তাকে যখন শিক্ষা পরিষদ, শিক্ষা পরিষদ মানে যে শিক্ষা মন্ত্রণালয় আমরা যেরকম বলি, সেটার অফিস, আপিস মানে অফিস, অফিসের একজন কেরানির সঙ্গে যখন ওকে বিয়ে দিছিল, তখন ও আসলে মনে বুকে পাথর চাপা দিয়ে সেই বিয়েটাকে একসেপ্ট করে নিছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য, মানে স্বীকার করে নিয়েছিল, এই স্বীকার করে নেওয়া মনে রাখবা যে উপায় না থাকায় স্বীকার করে নেওয়া আর কি। আচ্ছা, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তাহলে তার শ্রেণীর অন্যতম বলতে কি বুঝাচ্ছে? যে যদিও সে দরিদ্র, দরিদ্র ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করছে, কিন্তু এই দরিদ্র ফ্যামিলির মধ্যে যেহেতু তার মানে একটু সৌন্দর্য ছিল, সে যেহেতু, ওই যে বলা হচ্ছে যে সে ছিল চমৎকার সুন্দরী এক তরুণী, তো তার সৌন্দর্য থাকার কারণে সে দরিদ্র হয়েও সে যে বিলাসিতা করতে পারতেছে না, এই বিলাসিতা করতে না পারার কারণে তার জীবনে কি ছিল? তার জীবনে হচ্ছে অসংখ্য অবর্ণনীয় দুঃখ ছিল। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, শ্রী মানে সৌন্দর্য বা রূপ, সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, সহজাত চাতুর্য মানে হচ্ছে একটা মানুষের মানে ধরো জন্মগতভাবে সে যেই চতুরতাটা লাভ করে। সহজাত মানে কি? মানে তোমার জন্ম থেকে তোমার মধ্যে আছে সহজাত প্রবৃত্তি, যেটাকে আমরা বলি। তো সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এখানে আহ যদিও তারা একটা দরিদ্র পরিবারের বা তারা একটা নিম্নবিত্ত পরিবারের, কিন্তু স্টিল তাদের যেই সৌন্দর্য, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে সহজাত যে চাতুর্য, এই ব্যাপারগুলো তাদেরকে অনেক হাই ক্লাস ফ্যামিলির সাথে কি করে তোলে? সমকক্ষ করে তোলে। অর্থাৎ তারা গরিব হয়েও দেখা যাচ্ছে যে তাদের বয়সের পরিপক্কতার কারণে বা তাদের যে মেন্টালিটি, মানসিকতা, সেটার কারণে তারা হাই ক্লাস হয়ে উঠতে পারে। সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা, যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার, জীর্ণ মানে হচ্ছে ভেঙে পড়া, পুরাতন হয়ে যাওয়া এরকম, ও বিবর্ণ জিনিসপত্রগুলোর জন্য সে ব্যথিত হতো। তার মনে হতো তার অবস্থা, তার মনে হতো এই অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। ক্রুদ্ধ হতো মানে রেগে যেত। সে যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব
স্বপ্ন জেগে উঠতো। আচ্ছা, এখানে ব্রেটন বলতে কি বোঝায়? ব্রেটন বেসিক্যালি ফ্রান্সের একটা অঞ্চল। এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ফ্রান্সের ওই অঞ্চলের একজন কারিগরকে, বা যারা হচ্ছে ধরো ঘরটর বানায়, কাজ টাজ করে, সেরকম একজন ব্যক্তিকে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যেই লোক এই জিনিস বানাইছে তাকে পাইলেও হচ্ছে কি করতো, মানে তাকে পাইলে মনে হয় মেরে ফেলতো, এরকম একটা অবস্থা থাকে না। আমরা প্রায় দেখা যায় যে আমাদের প্রিপারেশন খারাপ, আমরা এক্সামে ভালো করতে পারতেছি না, আমরা বলি যে কে যে এক্সামটা আবিষ্কার করছে বা কে যে পড়ালেখাটা আবিষ্কার করছে ওরে পাইলে ওর একদিনকে আমার একদিন, এরকম আমরা প্রায় বলি না? তো ঠিক একই রকম ওর যেহেতু জীবনে সুখ ছিল না বা দুঃখ ছিল, তাই দেখা যাচ্ছে যে ও কি করতো, এই যে মানে সবসময় যেহেতু একটা দুঃখের মধ্য দিয়ে নিজের সময় কাটাতো, এই কারণে তার মনে একটা ক্ষোভ ছিল, একটা রাগ ছিল। যখনই সে তার মানে ফ্যামিলির এরকম বিবর্ণ জীর্ণ জিনিসগুলো দেখতো, তার রাগটা, তার ক্ষোভটা আরো কি হতো, বেড়ে যেত। ঠিক আছে, পালিয়ে কই যাবে? পালিয়ে যে যাবে, একজন বলছো পালিয়ে কই যাবে। কেরানি কি, কেরানি কি, এটা মনে অনেকবার বলে ফেলছি, অনেকবার। যারা অফিস আদালতে নথিপত্র সংরক্ষণের কাজ করে, তদারকির কাজ করে, তারা। আচ্ছা, এরপর সে ভাবতো তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য। গৃহভৃত্য মানে গৃহ কর্মচারী, অর্থাৎ ও কল্পনা করতো যে ওর বাড়িতে ব্রোঞ্জের বিভিন্ন ধরনের মানে থাকে না, ঘর সাজানোর বিভিন্ন ধরনের আলোকদানি বা সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টস, অলংকার, বা ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, এবং তার চাকর থাকবে। এটা সে ভাবতো। কয়টা চাকর ভাবতো? দুইটা চাকর থাকবে, মোটাসোটা চাকর। এরা ওর কথা উঠবে, এরা ওর কথা বসবে। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকেদারা দুটি গরম করা যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ার নিদ্রালু হয়ে উঠছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। কৌতূহল মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট জাগানো বিভিন্ন জিনিস। মানুষ এসে বলবে আরে এটা কি, খুব সুন্দর তো, একটু দেখি তো। থাকে না যে আমাদের বাসায় একটা সুন্দর ইন্টারেস্টিং কিছু থাকলে আমাদের বাসায় কেউ ঘুরতে আসলে এটা একটু ধরে টরে দেখে। সো এই মাদাম লইসেলের বা মাতিলদারের স্বপ্ন ছিল যে তার কাছে এই জিনিসগুলো থাকবে, যেটা দেখে মানুষ কি করবে, মানুষ হচ্ছে আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, এরপর বলছে যে যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকেল 5টায় গল্পগুজব করবার জন্য একটি ছোট সুরভিত কক্ষ সেখানে থাকবে। অর্থাৎ যেই পুরুষগুলো বা যেই তাদের সময় যেই পুরুষগুলো সকলের আকাঙ্ক্ষিত ছিল, সবাই চাইতো তাদের সান্নিধ্য, এমন কিছু আহ ঘটনা সে তার জীবনে ঘটাইতে চাইতো। সে চাইতো যে তার বাড়িতে একটা এরকম রুম থাকবে, যেখানে বৈঠকখানা থাকবে, যেখানে সবাই হচ্ছে আড্ডা টাড্ডা দিবে এবং বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসবে। এখন তোমাকে এটা চিন্তা করতে হবে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি পড়লে হবে না, এটা একটা ফরাসি প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। তো আমাদের কাছে যে জিনিসটা হতে পারে যে একটু বেমানান, কিন্তু ওই দেশের প্রেক্ষাপটে সেটা হয়তো বা মানানসই। ঠিক আছে, সংস্কৃতি জায়গা টু জায়গা, প্লেস টু প্লেস, পার্সন টু পার্সন, জাতি টু জাতি, এটা কিন্তু ভ্যারি করে। তো ওদের অনুযায়ী এই সংস্কৃতিগুলো ছিল যে তারা ওয়ালস নৃত্য করবে, তারা হচ্ছে এই ধরনের বৈঠক টৈঠকে আড্ডা টাড্ডা দিবে, এগুলো তাদের জন্য কমন। সো তুমি তাদের প্রেক্ষাপট থেকে গল্পটাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে যখন সে সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় শুরুয়া, শুরুয়া মানে হচ্ছে যে ধরো যেখানে খাবার দাবার পরিবেশন করা হয়, ঠিক আছে, সো ওইটাকে বোঝানো হচ্ছে। মানে তরকারির যে পাত্র, খাবারের পাত্র, সে খাবারের পাত্রের ঢাকনা তুলতে তুলতে বলে, ওহ কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পাত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও যখন প্রতিদিন ওর স্বামীর বিপরীতে, মানে ধরো রাতে খাইতে বসছে, ডিনার করতে বসছে, সো ডিনার করতে বসছে একটা ধরো গোল একটা টেবিল, টেবিলের এক পাশে ওর হাজবেন্ড বসছে, এক পাশে ও বসছে। তো বসার পরে কি হবে, ওর হাজবেন্ড কি করে, যখন তরকারির ঢাকনার উল্টায় তখন ঢাকনাটা দেখে সে বলে যে বাহ, এর থেকে বেটার কিছু আমি চাই না, আমি সন্তুষ্ট। কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা কিন্তু এটাতে সন্তুষ্ট না। মেয়েটা চিন্তা করতেছে এই টেবিল ক্লথটা 3 দিন ধরে ইউজ করা হয়, এটা আমি চাই না, আমি চাই এটা, আমি চাই ওটা। সো দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড তার কাছে যা আছে, অর্থাৎ লইসেল যাকে আমরা বলতেছি, লইসেলের কাছে যা আছে সেটা নিয়ে লইসেল সন্তুষ্ট, কিন্তু লইসেলের স্ত্রী সন্তুষ্ট না। সে আরো বড় বড় উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ উচ্চ স্বপ্ন দেখে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা, আমরা যেটাকে উইংস বলি। আচ্ছা, খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। প্রণয় মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। সো ও স্বপ্ন দেখে যেরকম ভালো ভালো খাবার দাবার খাবে এবং সেখান থেকে ও হচ্ছে মানে সবাই ওর প্রশংসা করবে, এবং সে বিভিন্ন ধরনের বীর পুরুষের মতো যে ও যা চাইতো তা পেয়ে গেছে,
এই আনন্দের যে হাসি, সেই প্রেম ভালোবাসার কথা, সেটা সে ওই অবস্থানে গিয়ে শুনতে চায়, এই অবস্থানে গিয়ে শুনতে চায় না। যখন তার হাজবেন্ড তাকে প্রশংসা করে এবং হাজবেন্ড বলে যে না তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো কাজ করছো, এরকম যখন বলে, সেটা সেই অবস্থানে শুনতে আগ্রহী না, সে সেটাকে ভালো অবস্থানে বা তার অবস্থানের পরিবর্তন করে সে হচ্ছে শুনতে চায়। ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলছে সেকেন্ড লাইনে বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে গৃহভৃত্য। সো গৃহভৃত্যরা কি ধরনের জামা কাপড় পরবে, তারা কোথায় থাকবে, তারা ঘর গরম করার যে যন্ত্র, সে যন্ত্রের আশেপাশে থাকবে, এরকমটা সে কল্পনা করছে। যে পুরো কল্পনা, শুধু চাকর থাকলেই হবে না, চাকরদের ড্রেস কোড কেমন হবে, চাকরদের অবস্থান কোথায় থাকবে, সেগুলো সে কল্পনা করে ফেলছে। থাকে না যে আমরা একটা রুমের মধ্যে আছি, আমরা কল্পনা করি ইস রুমের এই জায়গায় যদি একটা লোক থাকতো, ধরো তুমি বিছানায় আরাম করে শুয়ে আসো, এখন তোমার ফ্যান অফ করতে হবে, এখন উঠে যা অফ করতে হবে। তো তোমার মাঝে মধ্যে মনে হয় না যে ইস ফ্যানের এই সুইচ বোর্ডটার কাছে যদি আমার ছোট ভাইটা থাকতো, ওরে দুইটা চট থাপ্পড় মারলে বা ওরে বললেও আমার ফ্যানটা অফ করে দিত। তো এরকম আর কি, আমাদের মাতিলদাও হচ্ছে এরকম কল্পনা করে রাখছে যে তার কয়টা চাকর থাকবে, কই থাকবে, তারা কি পরবে, কি ধরনের ড্রেস কোড হবে, সব চিন্তা করছে। এটাই হচ্ছে সেকেন্ড লাইনটা। আচ্ছা, এরপর বলা হচ্ছে তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই। ফ্রক মানে জামা, জড়োয়া গহনা মানে অর্নামেন্ট, যেটাকে আমরা বলি। অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। সুখী করার, কাম্য হওয়ার, কাম্য মানে যাকে সবাই চায়, সুখী হওয়ার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কিনা মাদাম লইসেল বা মাতিলদা, দেখা যাচ্ছে সে সবার কাছে হচ্ছে আকাঙ্ক্ষিত হওয়ার জন্য, বা সবাই তাকে দেখে ভালোবাসবে, সবাই তার প্রণয় বা প্রেম লাভ করতে চাবে, এরকম আকাঙ্ক্ষিত হওয়ার জন্য তার একটা বাসনা, তার একটা ইচ্ছা মনের মধ্যে সে হচ্ছে ধারণ করত। আচ্ছা, তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। এখানে তোমার যেটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে কনভেন্ট। কনভেন্ট কি? কনভেন্ট হচ্ছে খ্রিস্টান মিশনারি পরিচালিত স্কুলকে বলা হয় হচ্ছে কনভেন্ট। সো মিশনারি বলতে আমরা কি বুঝাই? যাদের মূল উদ্দেশ্য বা মূল যেই চাহিদা বা তাদের যে ইচ্ছা বা তাদের যে উদ্দেশ্য থেকে তারা আসলে স্কুলগুলো প্রতিষ্ঠা করে বা স্কুলগুলোকে পরিচালনা করে, সেটা হচ্ছে তাদের যে ধর্ম, সে ধর্মকে প্রচার করার জন্য। সো কনভেন্ট কি? কনভেন্ট হচ্ছে আমরা বলতেছি খ্রিস্টান মিশনারি পরিচালিত স্কুল। পরিচালিত স্কুল। আর মিশনারি হচ্ছে ধর্ম প্রচারক। তো যখন সে স্কুলটায় পড়াশোনা করত, তখন তার যে বান্ধবী ছিল, সে বান্ধবীর প্রসঙ্গ এখানে আমরা পাবো। আচ্ছা, একটু বলি, তোমরা অনেকে জিজ্ঞেস করছো মাদাম লইসেলকে। দেখো, মাতিলদা হচ্ছে ওর নাম, আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে লইসেল। লইসেল, মেয়েটার নাম হচ্ছে মাতিলদা, আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে কি? লইসেল। এখন ফ্রান্সে পুরুষদেরকে সম্বোধন করার সময় সম্মান করে বলা হতো মসিয়ে লইসেল। অর্থাৎ আমরা যেরকম মিস্টার অ্যান্ড মিসেস বলি, অনেকটা এরকম। সো পুরুষদেরকে কি বলা হতো? মসিয়ে লইসেল। তাহলে মসিয়ে লইসেলের যিনি স্ত্রী মাতিলদা, তাকে কি বলা হবে? তাকে বলা হবে মাদাম লইসেল। অর্থাৎ নারীদেরকে সম্বোধন করে বলা হতো মাদাম। ঠিক আছে? তাহলে মাদাম লইসেলই হচ্ছে আমাদের মাতিলদা। ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে মাতিলদা, ওর হাজবেন্ড ওকে মাতিলদা বলে ডাকে, ওর বান্ধবী ওকে মাতিলদা বলে ডাকে। কিন্তু যখন ওর হাজবেন্ডের কোনো অনুষ্ঠানে যাবে, তখন সেখানে ওকে মাতিলদা বলে নিশ্চয়ই চিনবে না, এটা ওর ডাক নাম। তখন ওকে চিনে লইসেলের ওয়াইফ হিসেবে, অর্থাৎ মাদাম লইসেল হিসেবে। তার মানে যেই মাদাম লইসেল, সেই হচ্ছে আমাদের মাতিলদা। ঠিক আছে? ওকে। তো যেটা বলতেছিলাম যে তার কনভেন্টের সহপাঠী একজন ধনী বান্ধবী ছিল। ওই বান্ধবীর সাথে সে দেখা করতে ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? কারণ ওই বান্ধবীর অনেক অনেক কিছু ছিল, দামি দামি গহনা, দামি দামি অনেক জিনিসপত্র, যেটা ওর ছিল না। সেটা দেখলে ওর মন খারাপ লাগতো। এই যে তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদতো। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। তাহলে তার স্বামীর নাম কি? তার স্বামীর নাম হচ্ছে লইসেল। লইসেল। আর লইসেলকে সম্বোধন করে বলা হবে মসিয়ে লইসেল। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একটি কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল। জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন, অর্থাৎ এই যে দেখো, নাম হচ্ছে জর্জ রেমপন্ন, তাহলে মন্ত্রীর নাম কি? জর্জ রেমপন্ন। এবং তার ওয়াইফ, তারা দুজন মিলে কি করতেছে? আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লইসেলের উপস্থিতি কামনা করেন। তার মানে একটা ইনভাইটেশন লেটার পাইছে। তার স্বামী যেমন আশা করেছিল, তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষ মানে রাগের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের
টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো। তার মানে ওর হাজবেন্ড ভাবছে যে আমরা তো কোথাও এরকম ঘুরতে টুরতে যাই না, এরকম আমি তো শিক্ষা পরিষদের একজন সামান্য কেরানি, তো একজন কেরানির পক্ষে তো আসলে মন্ত্রীর ইনভাইটেশন পাওয়াটা সহজ না। তো সে একজন মন্ত্রীর বাড়িতে একটা নাচের দাওয়াত আছে, নাচ মানে একটা ধর একটা অনুষ্ঠানের দাওয়াত আছে, তো অনুষ্ঠানের ইনভাইটেশন কার্ডটা তার ওয়াইফকে দিছে, ভাবছে যে তার ওয়াইফ খুব খুশি হয়ে যাবে। কিন্তু দেখা গেল ঘটনা উল্টা, তার ওয়াইফ বলতেছে যে ওখানে নিয়ে তুমি আমাকে কি করতে বলো। তখন তার হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কথোপকথন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার হাজবেন্ড বলতে চাচ্ছে যে আমি ভাবছিলাম যে তুমি অনেক খুশি হবা, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, কি চায়, একখানা দাওয়াত বা ইনভাইটেশন চায়, ইনভাইটেশন চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। তার মানে মন্ত্রী দিবে কর্মকর্তাদেরকে, কর্মচারীদেরকে খুব একটা এই ইনভিটেশন দেওয়া হবে না। কিন্তু আমাদের লইসেল অনেক কষ্ট করে এটাকে জোগাড় করছে। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে, অর্থাৎ গভর্নমেন্টের যারা বড় বড় এমপ্লয়ি আছে, মন্ত্রী সচিব টাইপের যারা যারা এক্সিস্ট করে, তাদের সবাইকে দেখতে পাবে। বিরক্তি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীর ভাবে বলে উঠলো, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো। সো পরে, এই যে এই পরে মানে হচ্ছে পরিধান করা, এটা মনে হয় শুধু আমাদের লইসেলের না, মাদাম লইসেল বা মাতিলদার না, আমাদের পুরো নারী জাতির একটা সমস্যা। এটা হচ্ছে, এটাকে তুমি লোভ বলতে পারো না, এটা বেসিক্যালি আমাদের কি বলবো, ইনস্টিংক্ট থেকে আসে, উচিত না বাট এসে পড়ে। সেটা হচ্ছে আমাদের কোন একটা অকেশন আসলে আমাদের পরার মতো কোনো জামা নাই, বুঝছো। ওয়ার্ড্রোফে অনেক জামা, জামা রাখার জায়গা নেই, কিন্তু একটা অনুষ্ঠান আসলে সেখানে পড়ার কোনো জায়গা নেই। আমি এই ঘটনাটা যতবারই পড়ি, গল্পটা যতবারই পড়ি, বাকি কোনো কিছুর সাথে মাতিলদার সাথে রিলেট করতে পারি বা না পারি, এই যে লাইনটা, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো, এটা যে আমি কি রিলেট করতে পারি বলার বাইরে। যে এরকম একটা জায়গা, এটাতে একটা বড় একটা অনুষ্ঠান না, এটা শিক্ষামন্ত্রীর বাড়িতে একটা সান্ধ্য ভোজ, এখানে সবাই যাবে, অনেক হাই 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 ক্লাস ফ্যামিলির মানুষজন, অনেক সেজে গুজে, অনেক মানজা মেরে, সেখানে ও কি পরে যাবে, এটা হচ্ছে ওর অনেক বড় একটা দুশ্চিন্তা। সো আমার ক্ষেত্রেও তাই, আমাকে যখন কিরকম কোনো কিছুতে ইনভাইট করে, তখন আমার হচ্ছে অবস্থা মাথিলদার মতো হয়ে যায়। আমি চিন্তা করি যাচ্ছে আমি এখানে যাবো কি যাবো না। এটা আমার টাইমের উপর যতটা ডিপেন্ড করে, সিচুয়েশন উপর যতটা ডিপেন্ড করে, তার থেকে বেশি ডিপেন্ড করে মনে হয় যে না, মানে আমি কি পরে যাব, এই চিন্তা হচ্ছে অনেক কষ্টের। ঠিক আছে, সো এটা আমার সাথে তোমরা অনেকে হচ্ছে রিলেট করতে পারতেছো, আমি অলরেডি টিচার্স ইনবক্সে দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, ফর রিয়েল আসলে। তো এরপরে দেখা গেল কি যে তার যে হাজবেন্ড, সেই সম্পর্কে তো কিছু ভাবে নাই, কারণ এটা তো ওয়াইফের বা মহিলাদের বিষয়, তার জামাই তো আর চিন্তা করে নাই যাচ্ছে এখানে কি পরে যাওয়া যায়। তো তখন সে বিব্রত হয়ে বলল, কেন, আমরা থিয়েটার মানে যেখানে ধরো নাটক সিনেমা দেখতে যায়, থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কের নির্বাক, অর্থাৎ ওর কথা হারায় গেছে, ও হতবুদ্ধি হয়ে গেছে। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। সে থতমত ভাবে বলল, কি হলো তোমার, অর্থাৎ ওর বউ দুঃখে কষ্টে সে হচ্ছে কাইন্দা দিছে, কেঁদে যে দিছে, তার কান্নার চোখের পানিটা একদম মানে মুখে থেকে কিভাবে পড়তেছে সেটার একটা ব্যাখ্যা আমাদেরকে হচ্ছে লেখক দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা, এরপর প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে, তার সিক্ত গণ্ড অর্থাৎ তার মুখ, ভেজা মুখ মুছে ফেলে। মুছে সে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপার মানে কোন ব্যাপার, দাওয়াতে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক যদি আমার চেয়ে ভালো থাকে, কার্ডখানা নিয়ে তাকে দাও। অর্থাৎ কার্ডটা তো যেহেতু অনেক ডিমান্ডিং, সবাই যেহেতু পাচ্ছে না, তো তোমার কোনো মানে কলিগের ওয়াইফের যদি আমার থেকে বেটার জামা থাকে, তুমি কার্ডটা নিয়ে তাকে দাও, সে আর তার জামাই যেতে পারবে, আমরা যেতে পারবো না। আচ্ছা, সে মনে মনে খুব দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা বেশ তো, চলো আলাপ করি আমরা। তাহলে এই মাতিলদাই হচ্ছে আমরা যে বলে ফেলছি, এই যে ওর স্ত্রী বা মেয়ে বলে এতক্ষণ যাকে পরিচয় দেওয়া হচ্ছে। বেশ তো, চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদা সিধা, তার দাম কত আর হবে। ঠিক আছে, সো এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে ওরা এখন একটা প্ল্যানিং করতে চাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের এমন কোন একটা পোশাক যদি আমরা পাই, যে পোশাকটা তুমি শুধু এই অনুষ্ঠানে না, অন্য যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবা, রিইউজ করতে পারবা, এরকম কোন একটা পোশাক যদি আমরা কিনতে চাই, তাহলে কত টাকা লাগবে, তাহলে আমরা একটা জামা কেনার চেষ্টা করি। সো মেয়েটা কিছুক্ষণ চিন্তা করে এমন একটা সংখ্যা স্থির করলো, যা চেয়ে বসলে হিসাবে কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে একটা আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। তার মানে ওর হাজবেন্ড যেহেতু ওরকম টাকা পয়সা আলা না, কেরানি, তো তাকে অনেক হিসাব করে চলতে হয়। কৃপণ বলে নাই, দেখো হিসাবই বলছে।
সো হিসাবই কেনা নেই। তাহলে তার হাজবেন্ডকে একটু চিন্তা ভাবনা করে যেহেতু চলতে হয়, এখন হুট করে যদি অনেক বড় একটা মানে অ্যামাউন্ট বলে, তাহলে দেখা যাবে ওর জামাই একদম অবাক হয়ে ওকে না করে দিবে, তো এটা ওর জন্য অনেক কষ্টদায়ক হবে। এই জন্য হিসাব করে এমন একটা অ্যামাউন্ট বলে যেটা না করতে পারে কিন্তু একটু চিন্তা ভাবনা করবে আর কি, এরকম একটা বিষয়। অর্থাৎ তুমি যদি হুট করে একটা মানুষের কাছে 1 কোটি টাকা চাও, সে একটু চিন্তা করবে তোমাকে 1 কোটি টাকা দিবে কিনা। তুমি 10 টাকা চাও, দিতেও পারে, 100 টাকা চাও, দিতেও পারে, 5,000 টাকা চাও, দিতেও পারে, এরকম। তো শেষ পর্যন্ত ইতস্তত করে বলবো কি বলবো না এরকম করে মেয়েটা বললো, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। সো ফ্রা কি? ফ্রা হচ্ছে ফ্রান্সের তখনকার যে মুদ্রা, যখন এই গল্পটা লেখা হচ্ছে, তো আমাদের যেরকম টাকা, ইউএস এর যেরকম ডলার, ইন্ডিয়ার যেরকম রুপি, ঠিক একই রকম ফ্রান্সের তখন ছিল হচ্ছে ফ্রা। পরে যখন ওরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যায়, এখন ওদের টাকা বা মুদ্রার নাম, টাকার নাম বলতেছি, মুদ্রার নাম হচ্ছে ইউরো, বাট তখন ছিল হচ্ছে ফ্রা। ঠিক আছে? সো কত ফ্রা হলে কেনা যাবে? 400 ফ্রা হলে তা কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। ম্লান মানে হচ্ছে মলিন। তার মুখ, কার মুখ? সেটা হচ্ছে লইসেলের মুখ, ছেলেটার মুখ, লইসেল। লইসেলের মুখটা শুনে মলিন হয়ে গেল যে এত টাকা। আচ্ছা, কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। তা সত্ত্বেও জবাব দিল, বেশ তো, আমি তোমায় 400 ফ্রা দেব, বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। তার মানে যে ওর মনটা খারাপ হয়ে গেল কেন? কারণ ওর ফ্রেন্ডদের মধ্যে কয়েকজন ফ্রেন্ড ছিল যারা গত রবিবারে, আমরা তো ফ্রাইডেতে ছুটি কাটাই, অনেক জায়গায় আছে পৃথিবীর যারা রবিবার স্যাটারডেটাকে সানডেটাকে হচ্ছে ছুটি নেয়। সো বলছে যে গত রবিবারে নান্তিয়ার বলে যে অঞ্চলটা, সেখানে সমভূমিতে ওরা অবকাশ যাপন করতে গেছিল, ওরা পাখি শিকার করতে গেছিল। সো তুমি পাখি শিকার করতে যাও বা যাই শিকার করতে যাও, তোমার তো একটা বন্দুক লাগবে। এখন এই কেরানির তো আর বন্দুক নাই। সো সে একটা দীর্ঘ সময় ধরে টাকা পয়সা জমাচ্ছে। কেন জমাচ্ছে? আগামী গ্রীষ্মে, অনেক দিন পার হইলে আগামী গ্রীষ্মে ওরা যখন আবারও ওইখানে যাবে শিকার টিকার করতে, তখন সে তাদের সাথে যুক্ত হবে, তার বন্ধুদের সাথে। এখন সে যুক্ত হতে পারতেছে না কারণ তার কাছে বন্দুক নাই। সো তখন যুক্ত হওয়ার জন্য সে 400 ফ্রায়ের মতো অলরেডি জমাইছে। এখন যেহেতু ওর ওয়াইফের জামার ব্যাপার, জামার বিষয়, পোশাকের বিষয়, এখন স্বাভাবিকভাবেই স্বামীর কর্তব্য হচ্ছে তার ওয়াইফের যেই নিডস গুলো সেগুলোকে ফিল আপ করা। এবং বুঝাই যাচ্ছে লইসেল খুবই সাপোর্টিভ একজন হাজব্যান্ড, এবং লইসেল হচ্ছে তার ওয়াইফকে অনেক ভালোবাসে। তার অনেক কিছু না থাকা সত্ত্বেও সে চেষ্টা করে তার ওয়াইফকে খুশি রাখার জন্য। সো ওর ওয়াইফের ব্যাপার আলাদা, ওটা পরে বলবো। তো এখানে দেখা যাচ্ছে যে তিনি তার ওই বন্দুক কেনার যে টাকাটা, সেই টাকাটা পুরোটাই বলে যে ঠিক আছে, আমার বন্দুক কেনার জন্য টাকা, এটা মনে মনে বলে, কিন্তু বলে যে ঠিক আছে, আমি তোমাকে 400 ফ্রাই দিব, তুমি হচ্ছে একটা সুন্দর পোশাক কিনে নিও, যে পোশাকটা তুমি আবারও অন্য কোনো জায়গায় পড়তে পারবা, নট লাইক জীবনে একবার পড়ছো আর পড়বা না। ঠিক আছে? আচ্ছা, এরপর বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে, বল নাচ, বল নাচ, ওয়ার্ল্ডস নাচ, এরকম দুটো নাচের নাম পাবা। সো আমাদের দেশে কি হয়? আমাদের দেশে কোনো দাওয়াত মানে ইনভিটেশন মানে আসবে, খাওয়া দাওয়া করবে, গল্প করবে, চলে যাবে, তাই না? সো এক এক দেশের এক এক রকম হচ্ছে কালচার, এক এক দেশের এক এক রকমের নিয়ম। সো এখানে তুমি দুইটা নাচের কথা পাবা, বল নাচ বা ওয়ার্ল্ডস নাচ, বল ডান্স বা ওয়ার্ল্ডস ডান্স যেটাকে আমরা বলি। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ওদের নিজস্ব কালচার এবং ওদের নৃত্য, যেখানে আমরা দেখি যে যুগলবন্দি হয়ে একটা ছেলে একটা এবং মেয়ে নাচানাচি করে। সো এই নাচটা তোমরা অলরেডি চিনো। এখন এখন তো ভিজুয়ালাইজ করানো পসিবল হচ্ছে না, বাট দেখলেই বুঝবা যে একজন পুরুষ এবং একজন নারী যে নাচটা করে আর কি। সো এটা এই নাচের দিন, যে নাচের ইনভিটেশন ওরা পাইছে, নাচের প্রোগ্রামে যাওয়ার ইনভিটেশন, ওই নাচের দিন যত এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেল বিচলিত এবং উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। স্বামী বলল, কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত সুন্দর চমৎকার গোলাপ ফুল পাবে। তার মানে দেখা গেল ওর জামা পাইছে, এখন খালি জামা পরে গেলে তো হবে না, জামা তৈরি হয়ে গেছে, এখন তার জামার সাথে তার কিছু অর্নামেন্টস লাগবে, অর্নামেন্টস ছাড়া ওকে অনেক গরিব গরিব মনে হবে, তো সে যাবে না। এখন সে আর নতুন ঢং শুরু করছে। তখন তার হাজবেন্ড বলে যে ঠিক আছে, এখন যেই সিজন, এখন তুমি যদি একটু কোন তোমার কাছে অর্নামেন্টস নেই, তুমি যদি ফুলের গয়না পরে যাও তাও তোমাকে দেখতে ভালো লাগবে। তখন মাদাম লইসেল বলল যে না, এটা অনেক খেলো, এটা অনেক অপমানজনক, এটা পরে যাওয়া যাবে না। মেয়েটি ওই কথা আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনীর মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো মানে খেলনা, আসল না, এরকম খেলো দেখাবার মতো আর বেশি কিছু অপমানজনক নেই।
তখন তার স্বামী চেঁচিয়ে উঠে বলল, আচ্ছা কি বোকা, দেখো তো আমরা, যাও, তোমার বান্ধবী মাদাম ফোরস্টিয়ার। তাহলে আরেকটা চরিত্র আমরা পাইলাম, এতক্ষণ আমরা দুইটাই চরিত্র পাইছি, একটা হচ্ছে আমাদের মসিয়ে লইসেল আর একটা হচ্ছে মাদাম লইসেল বা মাতিলদা। এখন তার ওই বান্ধবীটা, ওই যে কনভেন্টের যে বান্ধবী সহপাঠিনী, যার সাথে দেখা করলে মাতিলদার মন খারাপ হয়ে যেত, এই জন্য দেখা করতে চাইতো না, দেখা করে আসলে কান্নাকাটি করতো। তো লইসেল বললো যে ঠিক আছে, তোমার ওই বান্ধবীর কাছ থেকে কিছু, তোমার বান্ধবী তো বড় লোক, সো ওর কাছ থেকে কিছু জড়োয়া গহনা বা অর্নামেন্টস তুমি হচ্ছে ধার করে নিয়ে আসো পড়ার জন্য। সো ও যদি তোমাকে ধার দেয়, এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। সে আনন্দধ্বনি করে উঠলো। তারপর সে বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোরস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে একটি বড় জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। তার মানে গুপ্ত কক্ষ থেকে সে কি করলো, তার গয়নাটার বক্স বের করে দিয়ে তার বান্ধবীকে বললো, তোমার এখান থেকে যা ইচ্ছা নাও। সো প্রথমে আমাদের মাতিলদা কি দেখলো, কয়েকটা কঙ্কন, কঙ্কন মানে হচ্ছে চুড়ি বা বালা, তারপর একটা মুক্তার মালা, মণিমুক্তা খচিত একটা সোনার ভিনিশার ক্রুশ, ক্রুশ মানে হচ্ছে যে খ্রিস্টানরা, তুমি দেখবা অনেকেই হচ্ছে ওই যে যীশু খ্রিস্টের চিহ্ন স্বরূপ তারা একটা ক্রুশ পরে আর কি, প্লাস চিহ্ন দেওয়া ক্রুশ পরে। সে একটা ক্রুশ সে দেখছে। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু তোমার নেই? তার মানে বুঝাই যাচ্ছে মাতিলদা অনেক চুজি ছিল। কেন, আছে, তোমার যে পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ সে কালো সাটিন, সাটিন মানে একটা কাপড়, শাটিন কাপড় বলা হয়, তো শাটিন কাপড়ের একটা বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে ওঠে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি ওইখানা আমায় দেবে? শুধু এটা? তার মানে ওই একটা গলার হার দেখে, ডায়মন্ডের হার কালো শাটিনের বাক্সে রাখা ছিল, ওইটা দেখার পরে ওর খুবই ভালো লেগে যায়। ও জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা দেবা কিনা? তখন বলে যে কেন দেবো না, নিশ্চয়ই দেবো। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে, তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে, অর্থাৎ ওই গলার হারটা নিয়ে চলে আসে। তারপর সে কাঙ্ক্ষিত বল নাচের দিন চলে আসলো। সব জায়গায় মাদাম লইসেলের জয় জয়কার, কারণ সে দেখতে সুন্দর, ভালো জামা পরে আসছে, বান্ধবীর গয়না পরে আসছে। এখন মানুষ তো আর জানেন এটা বান্ধবীর গয়না, তো তাকে দেখে খুবই সুন্দর লাগতেছে এবং সবাই তার অনেক প্রশংসা করতেছে। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী এবং আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, খেয়াল করতেছিল, তার নাম জিজ্ঞেস করতেছিল, তার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করতেছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ার্ল্ডস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। ওয়ার্ল্ডস নৃত্য অনেকটা ওই যে আমরা দেখি না যে একটা পুরুষ এবং নারী নাচ করে একসাথে গোল গোল ঘুরে ঘুরে, পুরুষদের কাঁধে হচ্ছে হাতটা রাখে আর একটা হাত দিয়ে ধরে থাকে, মেয়েদের কোমরে হাত দেয়, ওই যে নাচের স্টেপটা ওইটা। সো ওয়ার্ল্ডস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত মানে উন্মত্ত হয়ে, আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার মানে সে যে অ্যাটেনশনটা চাইছিল, ওই অ্যাটেনশনটা পুরোপুরি পাইছে। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে তার সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। অর্থাৎ সে যত ধরনের অ্যাটেনশন, তার যা যা চাহিদা ছিল, তার যা যা হচ্ছে এক্সপেকটেশন ছিল, সেই সকল এক্সপেকটেশন সে ফিল আপ করতে পারছে, কারণ সে অলরেডি সুন্দর এবং সে সুন্দরভাবে সজ্জিত হয়ে আসছে। সো এই যে তার মানে এই সব দিকে যে জয় জয়কার, এই জয় জয়কারে দেখা যাচ্ছে সে আনন্দে মানে উচ্ছ্বসিত হয়ে সে তার সময়টাকে কি করতেছিল, সে পার করতেছিল। আচ্ছা, আহুতি শব্দটার মানে হচ্ছে যখন তুমি কোনো ভালো কাজে নিজেকে উৎসর্গ করো, যেমন আমরা যখন বলি আত্মাহুতি দেয়, আত্মাহুতি মানে আত্মবিসর্জন। তো এখানে বলা হয়েছে যেটা যে আহুতি, সেটাও বিসর্জন, এই একটা ব্যাপারকে আমরা বলি যে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। সো আহুতি মানে হচ্ছে উৎসর্গ, যেটাকে আমরা বলি উৎসর্গ। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। তার মানে ওরা সারা রাত ধরে এখানে ওদের যে পার্টিটা ছিল, ডিনার এবং ডান্সের, সেটা রাতে ছিল। তো যখন ভোর হলো, তখন ওই ভোর 4টার দিকে ওরা কি করলো, ভোর 4টার দিকে ওরা হচ্ছে বাড়ি ফিরে গেল। অন্য যেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল, তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাতি পর্যন্ত আধু ঘুমে বসেছিল। তার মানে দেখা গেছে যে শুধু সেই না, আরো অনেক ভদ্রলোকের স্ত্রীরাই হচ্ছে প্রোগ্রামটাকে এনজয় করতেছিল। তো তিনজন ভদ্রলোক একটা রুমে অপেক্ষা করতেছিল, সেখানে ওর হাজবেন্ড অপেক্ষা করতেছিল ওর ওয়াইফের অনুষ্ঠান মানে এনজয় করা শেষ হওয়া পর্যন্ত।
বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পৌরে মানে সাধারণ ঘরে পড়ার যেই চাদরটা নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বলনাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠেছিল। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল, পা ঢেকেছিল, তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। তার মানে দেখা গেল যে ও তো জামাটা বানাইছে, কিন্তু চাদর তো আর সে কিনে নাই। চাদর তো তার সাধারণ বাসায় পরার চাদর। সো এটা দিয়ে যখন তাকে ঢেকে দিচ্ছে তার হাজবেন্ড, তখন সে মনে করতেছে যে না, এটাতে আমার দারিদ্র্য ফুটে উঠতেছে, সো এটা পরা যাবে না, দ্রুত সবার চোখ এড়িয়ে আমাদেরকে পার হয়ে চলে যেতে হবে। লইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। স্বাভাবিক ভোর 4টা। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে, অর্থাৎ গাড়িওয়ালাকে ডাকতে থাকে, কারণ ওদের নিজেদের তো কোনো গাড়ি নেই, ওরা ভাড়া নিয়ে যাবে এবং ভোর 4টায় স্বাভাবিকভাবে অত বেশি গাড়ি নাই। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। সিন নদী ওদের অঞ্চলের একটা নদী। শেষ পর্যন্ত সে যে পুরাতন একখানা তারা পায়, কি পায়, গাড়ি পায়। তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে, প্যারি মানে প্যারিস, প্যারিসকে সংক্ষেপে প্যারি বলছে, সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা দিনে এগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। তার মানে এমন একটা গাড়ি তারা পাইছে যে গাড়িটা চলাচলের খুব একটা উপযুক্ত না, এবং এই গাড়িতে করে হচ্ছে মানুষ সাধারণত দিনের বেলা বের হয় না, এবং এই গাড়িগুলো দিনের বেলা হচ্ছে রাস্তায় বের হয় না। তো এরকম একটা তারা হচ্ছে গাড়ি পাইছে। এই গাড়িটাকে তারা কি করলো, এই গাড়িটাতে তারা হচ্ছে উঠলো এবং উঠে বসে তারা হচ্ছে আহ তাদের যেই গন্তব্য, সে গন্তব্যে তারা হচ্ছে যাওয়া শুরু করলো। আচ্ছা, সো ওইখানে তাদের মার্টার স্ট্রিট, তাদের বাড়ি কোথায় ছিল, মার্টার স্ট্রিটে। মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছতে হবে। তার মানে দেখা গেল যে ভোর 4টা বাজে তারা যে এরকম আসলো, সব কাজটা শেষ করে তারা যখন ঘুমাবে, তখন তার মনে পড়লো যে 10টার দিকে তার হাজবেন্ডের অফিস আছে, সো তাদেরকে কি করতে হবে, তাড়াতাড়ি মানে ঘুমাতে হবে বা রেস্ট করতে হবে। হ্যাঁ, হাজবেন্ড অনেক কেয়ারিং। আচ্ছা, সো নিজেকে গৌরবমণ্ডিত রূপে, এই যে এত সেজে গুজে এত অনুষ্ঠান করে আসলো, তো থাকে না যে আমরা একদম ফ্রেশ হওয়ার আগে নিজেকে লাস্ট আর একবার একটু দেখি, সো এটা দেখার জন্য সে যখন তার গলার চাদরটা খোলে, তখন সে হঠাৎ আর্তনাদ করে উঠলো, চিৎকার করে উঠলো। তার গলায় যে হারটা ছিল সেই হারটা নাই। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা আছে, অর্থাৎ তার স্বামীও ফ্রেশ হচ্ছে। জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফোরস্টিয়ারের হারখানা নেই। আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে, এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না, অর্থাৎ পুরো বডিতে তারা চেক করে। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় যা তা তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি কি গাড়ির নম্বর টুকি নিয়েছিলে? বললো যে না। আর তুমি খেয়াল করছিলা? না। অর্থাৎ তারা এখন চিন্তা করতেছে, আচ্ছা আমরা যে জায়গা দিয়ে হেঁটে আসছি সেখানে কোথাও পড়ছে কিনা। সো রাস্তায় পড়লে সাউন্ড শোনার কথা, গাড়িতে পড়তে পারে, সো গাড়ির নাম্বার প্লেট তো কেউ খেয়াল করে না, এখন গাড়ি পাবে কই। তো দেখা গেল যে তারা একজন একজনের দিকে তাকালো হতাশ ভাবে। তারপর শেষ পর্যন্ত লইসেল মানে ছেলেটা আবার জামা পরে নিল। সে বলল যে ঠিক আছে, আমি দেখি, আমি খুঁজি, রাস্তায় যতটুকু পারা পসিবল আমি হচ্ছে খুঁজে আসি। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। অর্থাৎ এখন আর সে বড় কোনো আশা রাখে না। সে কি হবে, এটা কিভাবে আসলে খুঁজে পাবে, খুঁজে না পাইলে যে অনেক দামি একটা জিনিস তারা হারায় ফেলছে, ওই হতাশা থেকে সে হচ্ছে অপেক্ষা করতেছে। এবং দেখা গেল যে তার হাজবেন্ড সারা রাত ধরে খুঁজে সকাল 7টার দিকে ফিরে এলো, কিন্তু জানালো যে সে কিছুই আসলে খুঁজে পায় নাই। পুলিশের কাছে গেছে, গাড়ির অফিসে গেছে, এবং পুরস্কার ঘোষণা করে দিয়ে আসছে যে কেউ যদি এইটা পায় তাহলে তাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ সে যথাসাধ্য চেষ্টা করেছে। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায় নাই। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছো, তাই তা তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। অর্থাৎ বান্ধবীকে ধরো বলছিল যে একদিন পরে ফেরত দিবে, এখন ফেরত যে দিতে পারবে না, এটা তো ফ্রেন্ডকে জানাইতে হবে। তো এই জন্য তারা ঠিক করলো যে আমরা একটা চিঠি লিখে দেই যে আমরা এই হারের একটা আংটা ভেঙে ফেলছি, ওইটাকে কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক করতে
করতে হবে, ঠিক করে আমরা দিয়ে আসবো। তো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ শেষ হয়ে গেছে, এখনো কেউ এসে বলে না যে হারটা খুঁজে পাইছে। ওরা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে আসছে, পুলিশকে জানিয়ে আসছে। তো ওরা আশা করতেছিল যে কেউ ওদের সাথে যোগাযোগ করবে হারটা নিয়ে। তো দেখা গেল যে 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও কেউ যোগাযোগ করলো না। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, 5 বছরের বড় মানে হাজবেন্ড ওয়াইফের থেকে 5 বছরের বড়, ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে। পরদিন যে বাক্সে ওটা ছিল তার ভিতরে সে স্বর্ণকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তার মানে থাকে না যে অনেক সময় আমরা কোন একটা প্যাকেট পাইছি, প্যাকেটটা অনেক সুন্দর, আমরা প্যাকেটটাকে সেভ করে রেখে দেই। যেমন আমার বাসার বিছানার নিচে, বিছানার যেই তোষক সেটার নিচে অনেক অনেক ধরনের শপিং ব্যাগ পাওয়া যায়। সো ধরো আমি কোনো একটা কিছু নিয়ে যাচ্ছি, ধরো আমি একটা খাবারের টিফিন বক্স নিয়ে যাচ্ছি, সেখানে ধরো আমি একটা ব্র্যান্ডের শপিং বক্সে করে নিয়ে যেতেছি। তার মানে এই না যে খাবারটা ওই ব্র্যান্ডের, ওই শপিং বক্স, শপিং ব্যাগ যেই কোম্পানির, যেই দোকানের, সেই দোকানের খাবার, তেমন তো না। মানে আমি ইউজ করতেছি আর কি, প্যাকেটটাকে আমি অন্য কোনো কাজে ইউজ করতেছি। সো ফরেস্টিয়ারের ক্ষেত্রে তাই হয়েছে, ফরেস্টিয়ার তার জড়োয়া গহনাটা রাখার জন্য ওই দোকানের বক্সটাকে ইউজ করছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর বলা হচ্ছে তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করতে থাকে। তাদের যে মেমোরি, সে মেমোরির উপর ডিপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্বর্ণকারের কাছে যায়। দেখো এখনই না আমাদের কাছে ছবি টবি তোলার ব্যবস্থা আছে, যে আমি ছবি দেখায় বলবো এরকম একটা আমাকে হার দেন, তা তো নাই। তো ওরা কি করলো, একের পর এক দোকানে যেতে থাকলো এবং তাদের যে মেমোরি ছিল যে হারটা দেখতে কেমন, ওরকম বিভিন্ন হার তারা খুঁজে খুঁজে বিভিন্ন দোকানে দেখতে লাগলো। সেরকম প্যালেস রয়্যাল বলে যে একটা স্থান, সেখানে যখন তারা গেল, সেখানে তারা এমন একটা হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। সো এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, এই তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে তারা প্যালেস রয়্যালে যেই হারটা দেখেছে, হীরার কণ্ঠহার, সেটা তাদের হারানো হারের মতো, এবং এটার দাম কত? এটার দাম 40,000 ফ্রা। দামাদামি করে ওরা 36,000 ফ্রাতে সেটা পেতে পারে। তো এত টাকা তো ওদের কাছে নাই। এখন ওরা যেটা করলো, প্যালেস রয়্যালের মালিকদেরকে বলে আসলো যে আপনারা 3 দিন এই হারটা বিক্রি করবেন না, এটা বিশেষ অনুরোধ করে আসলো। তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটি ফেরত দিলে 34,000 ফ্রা তাদেরকে কি করা হবে, নিতে পারবে বা তাদেরকে দেওয়া হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো ওদের হার হারায় গেছে, মানে ফরেস্টিয়ারের যে হার সেটা হারায় গেছে। ফরেস্টিয়ারের হারের মতো একটা তারা হার খুঁজে পাইলো প্যালেস রয়্যালে, যেটার দাম 40,000 ফ্রা। অর্থাৎ তুমি যদি আমাদের দেশের টাকা চিন্তা করো, ধরে নিচ্ছে 40,000 টাকা। এখন 40,000 টাকাটা তারা দামাদামি করে 36,000 টাকায় কিনতে পারবে। এবং তারা এটাও বলে আসলো যে দেখেন, আমাদের তো এরকম হুবহু একটা হার ছিল, আমরা যদি এটা খুঁজে পাই তাহলে আমরা আবার এটা আপনার কাছে আবার সেল করব, মানে রিসেল করা যেটাকে আমরা বলি। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা আপনার কাছ থেকে কিনে আবার আপনার কাছে আমরা বিক্রি করতেছি, তাহলে যেই দামে কিনছি সেই দামে তো আপনি নিবেন না। ঠিক আছে, আমাদের 2,000 ফ্রা লস হোক সমস্যা নেই, কিন্তু স্টিল আপনি আমাদের থেকে কিনে নিবেন, এটা আপনি আমাদেরকে কথা দেন। তো বলছে ঠিক আছে কিনে নিবো, সমস্যা নেই, তবে 34,000 ফ্রাতে। তো টাকার সংখ্যাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করলো। অর্থাৎ থাকে না যে ফ্যামিলিগত ভাবে আমরা কিছু টাকা পয়সা পাই। সো লুইসেল, অর্থাৎ মসিয়ে লুইসেল, যে তার কাছে 18,000 টাকা ছিল, বাকি 36,000 হইতে আরো যত টাকা বাকি লাগে সেটা সে ধার করলো, ধার করে সে কিনলো। তো কিনে মাদাম লুইসেল এই জড়োয়া গহনাটা মাদাম ফরেস্টিয়ারকে ফেরত দিতে গেল। তখন ফরেস্টিয়ার বলল যে ওটা তোমার আরো আগে ফেরত দেওয়া উচিত ছিল, এটা আমারও লাগতে পারতো, অর্থাৎ এত দেরি করছো কেন। তার বান্ধবী যে সেই ভয়ে করেছিল, তেমন ভাবে সে গহনার বাক্সটি খুললো না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহারক ভাবতো? অর্থাৎ ওর বান্ধবী এরকম খুলে দেখে কিছু বুঝতে পারে নাই, এতটা সিমিলার। তো ও চিন্তা করতেছে, আমার বান্ধবী যেটা খুলে দেখে বুঝতো যেটা অন্যরকম, তাহলে হয়তো বা আমাকে খারাপ ভাবতো। তো যাই হোক, এখন এই যে তারা এত কষ্ট করে বাবার যা সম্পত্তি ছিল সেটা দিয়ে এবং সাথে আরো কিছু ধার নিয়ে তারা যে এই গহনাটা কিনলো, এখানে ধারগুলো শোধ করতে হবে। তো দেখা গেল তাদের জীবন আগে দরিদ্রের জীবন ছিল, এখন তারা হতদরিদ্র জীবনে প্রবেশ করলো। অর্থাৎ তারা আগে যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য ছিল সেগুলো সব তাদের জীবন থেকে চলে গেল, কারণ তাদেরকে ধারটা শোধ করতে হবে। আচ্ছা, তো এখন দেখা গেল যে মাদাম লুইসেলের দরিদ্র জীবনের ভয়াবহতা শুরু হলো। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, অর্থাৎ তাদের একজন দাসী ছিল যে কাজের সহযোগী, তাকে তারা বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। তার মানে আগে যে বাসা ছিল তার থেকেও আরেকটু দরিদ্র অবস্থায় বা আরেকটু কম
টাকায় যেই বাসা থাকতে পারবে সেরকম একটা নিচু ছাদ, অর্থাৎ অনেক বড় না, তুমি দাঁড়াইলে তোমার মাথা ছাদে গিয়ে পৌঁছবে, এরকম একটা কিছু কামরা তারা ভাড়া করলো। ঘরকন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। মানে এতদিন তার দাসী করে দিত, এখন সে নিজে করে। তার গোলাপি নখ, অর্থাৎ নেল পালিশ দেওয়া সুন্দর হাতের নখ, সেগুলো দিয়ে সে থালা বাসন ধোয়, তৈলাক্ত পাত্র এবং ঝোল রাধার কড়াই মাঝে, ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকোতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে, অর্থাৎ ঘর নিচ থেকে পানি এনে ঘরে পানির কাজ করতে হয়। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি দোকান, কসাই এবং ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য দর কষাকষি করে। তার মানে সে এখন বাজার করতে যায়, মুদি দোকানে যায়, মাছ মাংস বিক্রেতার দোকানে যায়, তারপর ফলের দোকানে যায়, এবং দেখা যায় যে তাদের টাকার যেহেতু অনেক দাম, এখন তার টাকা তার অনেক প্রয়োজন, 1 পয়সা কমানোর জন্য তারা মুলামুলি করে বা দামাদামি করে। প্রত্যেক মাসে এই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়, অর্থাৎ যাদের কাছ থেকে ধার নিছে, দলিলের মাধ্যমে ধার নিছে না, তো তাদের কাছ থেকে কথাবার্তা বলে টাইম আর একটু বাড়াইতে হয়। হয়তোবা বলছিল মার্চে ফেরত দিবে, সেটাকে জুন করে, জুনে বলছিল অক্টোবর করে। আবার কারো কিছু কিছু টাকা, ধরো 10,000 টাকা নিছে, তাকে 1,000 টাকা হলেও ফেরত দিচ্ছে। এরকম করে করে তাদের জীবন চলতেছে। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাত্রে 1 পাতা 5 শাও হিসেবে সে প্রায়ই লেখা নকল করে। অর্থাৎ তারা তাদের যে মূল কাজ, সে কাজের বাইরেও আরো অনেক বাহিরেও, যে অফিসের কাজ বাদেও অন্যান্য যে ফ্রিল্যান্সিং কাজগুলো, যেগুলো করে তারা টাকা ইনকাম করা পসিবল, যেমন তার হাজবেন্ড কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা লিখে দেয়, অ্যাকাউন্ট হিসাব টিসাব করে দেয়, এবং দেখা যায় বিভিন্ন ধরনের অন্যান্য কাজও করে। এরকম জীবন তাদের 10 বছর ধরে চললো। তাহলে দেখো, এই যে 36,000 ফ্রা, এই 36,000 ফ্রা তাদের শোধ করতে, 36,000 টাকা, যেটাকে আমরা আমাদের হিসেবে চিন্তা করতেছি, বাট ওদের হিসেবে অনেক বেশি। সো 36,000 ফ্রা, এই 36,000 ফ্রা তাদেরকে ধার শোধ করতে তাদের সময় লেগে গেছে 10 বছরের মতো। 10 বছর পরে তারা কি করতে পারলো, তাদের যে মহাজন, মহাজন মানে যে টাকা ধার দেয়, ঠিক আছে, সো যার কাছ থেকে টাকা নিছিল, মহাজনরা তো এমনি এমনি টাকা দেয় না, সুদে ধার দিছে, সুদ সহ তারা কি করতে পারলো, তাদের যে ক্ষতিপূরণ গুলো সেগুলো তারা ওভারকাম করতে পারলো, এবং কিছু টাকা তারা সঞ্চয় জমাইতেও পারছে। সো মাদাম লুইসেল 10 বছর এরকম খাটাখাটনি করার পরে নিজের তো যত্ন নিতে পারে নাই, তার গোলাপি সুন্দর নখগুলো দিয়ে সে বাসন মাজছে। তো দেখা যায় যে এখন যদি কেউ মাদাম লুইসেলকে দেখে, তাকে সেই সুন্দরী তরুণী আর মনে হয় না, তাকে মনে হয় বয়স্কা। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মোচড়ানো, হাতগুলো লাল, অর্থাৎ এতদিন যে সে সুন্দর তরুণী ছিল, 10 বছরের ব্যবধানে সে অন্যরকম এক নারীতে পরিণত হয়েছে। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়, কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিন মানে পার হয়ে যাওয়া দিন, যেদিন বল নাচের অনুষ্ঠান ছিল, যেখানে তাকে এত সুন্দর দেখাচ্ছিল এবং অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। অর্থাৎ আমরা থাকে না যে একটু ফ্রি টাইমে আমাদের কোন একটা ভালো সময়ের কথা আমরা চিন্তা করি, ঠিক একই রকম মাদাম লুইসেলও অনেক কঠিন জীবন পার করতেছে, কিন্তু কখনো সে যদি এরকম নীরবে নিভৃতে অবসর সময় পায়, সে তার ওই দিনের ঘটনাটা সে স্মরণ করে। যদি সে গলার সেই হারখানা না হারাতো, তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। তাহলে দেখো, সামান্য একটা হার, এই একটা হার কিন্তু ওদের জীবন থেকে 10টা বছর কেড়ে নিছে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, এটা একটা জায়গা, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফোরস্টিয়ার। অর্থাৎ একটা পার্কে সে যখন ঘুরতে গেছে, তখন দেখলো একটা মহিলাটার দিকে তার চোখ পড়ছে, এবং মহিলার সাথে একটা বাচ্চা ছিল। তো মহিলাটা হচ্ছে বান্ধবী, যার কাছ থেকে হাত ধার করছিল মাদাম ফোরস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয় দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে, তখন সবকিছু খুলে সে বলবে, কেন বলবে না। মানে সে ফার্স্টে একটু কনফিউজ ছিল যে আচ্ছা, আমি কি আমার বান্ধবীর সাথে যে কথা বলবো নাকি বলবো না। তারপর মনে হলো, কেন কথা বলবো না, আমি কি কিছু চুরি করছি? ওর একটা জিনিস আমি হারায় ফেলছি, ওকে তো সেম হুবহুর একটা জিনিস আমি দিছি, সো আমি তো চোর না, আমি কেন কথা বলবো না, অবশ্যই আমি কথা বলবো। তো কাছে এগিয়ে গেল, কাছে গিয়ে বলল, সুপ্রভাত জেনি, অর্থাৎ শুভ সকাল জানায় বান্ধবীকে সম্বোধন করলো। আচ্ছা, তার বন্ধু তাকে চিনতে পারলো না, কারণ স্বাভাবিক, 10 বছরেরই বিশাল পরিবর্তন, 10 বছরের কোনো যোগাযোগ নেই, কিভাবে চিনবে? এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গ ভাবে সম্বোধন করায় সে অবাক হলো। সে বিব্রত ভাবে বলল,
কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। তখন বলল যে না, আমি মাতিলদা লইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? তখন মাতিলদা বলছে, হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। মানে ফোরস্টিয়ারকে বলছে তোমার জন্য আমার আজকের এই পরিণতি। ফোরস্টিয়ার তো খুবই অবাক হয়ে যায় যে আমি কি করলাম, আমার জন্য কেন এই পরিণতি? আমার জন্য তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হার পরতে দিয়েছিলে, হীরার হার, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? ঠিক সেখানের মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি